হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পদার্থের গ্যাসীয় অবস্থা নিয়ে। তো পদার্থের গ্যাসীয় অবস্থা বোঝার জন্য আমাদের একটি পরীক্ষা করতে হবে। পরীক্ষাটি আমি আর করছি না, একবারে সহজ একটা এক্সপেরিমেন্ট আমি বলে দিচ্ছি। আর এই পরীক্ষাটি করার জন্য আমাদের 3টা সিরিঞ্জ লাগবে। 10 ml সিরিঞ্জ নিলে বেশ ভালো হয়। তো 10 ml সিরিঞ্জ আমরা 3টা নিলাম। এইবার এই সিরিঞ্জগুলো থেকে পিস্টনগুলো আমরা বের করে নেব এবং সিরিঞ্জের সামনের দিকের যে খোলা অংশ, সেই খোলা মুখটা আমরা বন্ধ করে দেব রাবারের কর্ক দিয়ে বা অন্য কিছু দিয়ে। এখন এই সিরিঞ্জগুলোতে একটিতে আমরা তরল পদার্থ যেমন জল আমরা প্রবেশ করে রাখব এবং তারপর পিস্টনটি আবার ভিতরে প্রবেশ করিয়ে দেব। আরেকটি সিরিঞ্জে আমরা কি করব, কিছু পরিমাণ কঠিন পদার্থ যেমন চকের গুঁড়া বা কিছু পরিমাণ বালি অথবা মাটি বা ছোট পাথর প্রবেশ করে তারপর আমরা পিস্টন আবার তার মধ্যে প্রবেশ করিয়ে দেব। আর 3 নম্বর সিরিঞ্জটাকে আমরা খালি রেখে দেব এবং তাতে আমরা পিস্টনটি আবার প্রবেশ করিয়ে দেব। এখন যদি আমরা এই প্রত্যেকটি সিরিঞ্জের ক্ষেত্রে পিস্টনটিকে যদি আমরা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করি, অর্থাৎ যে সিরিঞ্জের ভিতর যে পদার্থগুলো আমরা প্রবেশ করেছি সেই পদার্থগুলোকে যদি আমরা পিস্টনকে ধাক্কা দিয়ে সেই পদার্থগুলোকে আমরা যদি সংকুচিত করতে চাই, তাহলে অবশ্যই আমরা দেখব যে যে সিরিঞ্জগুলোতে কঠিন পদার্থ এবং তরল পদার্থ রাখা আছে সেই সিরিঞ্জগুলোর তুলনায় যে সিরিঞ্জের মধ্যে যে সিরিঞ্জটাকে আমরা খালি রেখেছিলাম, অর্থাৎ যে সিরিঞ্জের মধ্যে বায়ু আছে সেই সিরিঞ্জটাতে আমরা পিস্টনটিকে সহজে ভিতর দিকে ঠেলে দিতে পারছি, অর্থাৎ সেই সিরিঞ্জের মধ্যে থাকা বায়ু সংকুচিত বেশি হচ্ছে কঠিন এবং তরল পদার্থের তুলনায়। তার মানে আমরা এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি যে গ্যাসীয় পদার্থগুলো তরল এবং কঠিনের তুলনায় অনেক বেশি সংকুচিত হয়। আমরা আমাদের বাড়িতে রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার করি, গ্যাস সিলিন্ডার, যেটাতে এলপিজি থাকে মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস থাকে, সেই সিলিন্ডারের মধ্যে এলপিজি গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসকে সংকুচিত করে রাখা হয় এবং সংকুচিত করে রাখার ফলে অনেক বেশি আয়তনের গ্যাস সেটাতে ভরে রাখা সম্ভব হয় বা এক স্থান থেকে অন্য স্থানে সিলিন্ডারের মাধ্যমে সেই গ্যাসটাকে আদান প্রদান করা যায়। তাছাড়া আমরা হসপিটালের মধ্যে যে অক্সিজেন সিলিন্ডার দেখতে পাই, সেই অক্সিজেন সিলিন্ডারের মধ্যেও অক্সিজেনকে সংকুচিত করে বেশি আয়তনের অক্সিজেনকে একটি ছোট্ট সিলিন্ডারে প্রবেশ করে রাখা যায় বা সেই অক্সিজেনকে এক স্থান থেকে অন্য স্থানে সেই বেশি পরিমাণের অক্সিজেন সিলিন্ডারের মধ্যে সংকুচিত করে প্রবেশ করিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সহজ হয়। তো এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে গ্যাসীয় পদার্থ যেগুলো আছে সেই গ্যাসীয় পদার্থগুলো অনেক বেশি সংকোচনশীল, তাদের সংকোচনশীলতা অনেক বেশি, যার কারণে তাদেরকে সহজে সংকুচিত করা যায় এবং কঠিন এবং তরলের তুলনায় অনেক বেশি পরিমাণে সংকুচিত করা যায়। ঠিক আছে? তো তাছাড়া আমরা আগে ভিডিওতে আমি বলেছি যে পদার্থের কণাগুলোর যে বৈশিষ্ট্য, যেমন একটা ছিল কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল। পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কঠিন এবং তরল পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অনেক কম। গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কঠিন এবং তরলের তুলনায় অনেক কম। এবং এই যে আকর্ষণ বল কণাগুলোর মধ্যবর্তী অনেক কম হওয়ার জন্য গ্যাসের কণাগুলো স্বচ্ছন্দভাবে তারা গতিশীল অবস্থায় থাকে, চলাফেরা করতে থাকে এবং চলাফেরা করার কারণে আমরা যদি গ্যাসকে একটি পাত্রতে রাখি, তাহলে সেই পাত্রটি আমরা যে পরিমাণ গ্যাসই রাখি না কেন পাত্রতে, সেই গ্যাসটুকু সম্পূর্ণ পাত্র জুড়ে থাকবে। কারণ গ্যাসের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল যেহেতু খুবই কম, সেজন্য গ্যাসের কণাগুলো স্বচ্ছন্দে চলাফেরা করে এবং এই পাত্রটি সম্পূর্ণরূপে পূর্ণ করে রাখে। তাছাড়া যেহেতু এই গ্যাসের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কম, এবং আরও একটা বৈশিষ্ট্য ছিল যে কণাগুলো অবিরত গতিশীল অবস্থায় থাকে,
তো গ্যাসের কণাগুলোর যে গতি, সেই গতি সবচাইতে বেশি। গ্যাসের কণাগুলো কঠিন এবং তরলের কণাগুলোর তুলনায় অনেক বেশি গতিশীল, যেহেতু তাদের আকর্ষণ বল কম। সুতরাং সেগুলো গতিশীল অবস্থায় থাকে এবং পাত্রটি সম্পূর্ণরূপে ভর্তি করে রাখে। গ্যাস দ্বারা সেই গ্যাস সম্পূর্ণ পাত্র জুড়ে থাকে, অর্থাৎ পাত্রটি সম্পূর্ণরূপে ভর্তি থাকে। সামান্য পরিমাণ গ্যাস দিলেও সেই গ্যাসটুকু সম্পূর্ণ পাত্র জুড়ে থাকবে। আবার বেশি আয়তনের গ্যাস যদি আমরা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করাই, তাহলে সেটাও সংকুচিত হয়ে সেই সিলিন্ডারটি বা সেই পাত্রটি সম্পূর্ণরূপে পূর্ণ থাকবে। এখন যেহেতু এই গ্যাসের কণাগুলো গতিশীল, তাদের গতি যেহেতু বেশি, সেজন্য সেই কণাগুলো যখন গতি করে, তখন এই কণাগুলো একটি কণা অন্য একটি কণাকে বল প্রয়োগ করে, বা একটি কণা আরেকটি কণার উপর চাপ সৃষ্টি করে। এবং কণাগুলো গতিশীল হওয়ার ফলে যে পাত্রতে সেই গ্যাস রাখা হয়, সেই পাত্রটির দেওয়ালেও তারা চাপ সৃষ্টি করে। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা বল। একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, সেই বলের পরিমাণটাকে চাপ বলা হয়। তো একক ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? যেমন এখানে মনে করো এই যে অঞ্চল যেটা আছে, এই অঞ্চলটা একটা চতুর্ভুজ আকৃতির একটা অঞ্চল। এই চতুর্ভুজ আকৃতির যে অঞ্চল, এই অঞ্চলের যদি কালি আমি একক মনে করি, তাহলে এই অঞ্চলটা হচ্ছে একক ক্ষেত্রফল বিশিষ্ট অঞ্চল। এই একক ক্ষেত্রফল বিশিষ্ট অঞ্চলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হবে, সেই বলটুকু হবে তার উপর প্রয়োগ করা চাপ। তো গ্যাসের কণাগুলো যখন একটি কণা অন্য কণাকে আঘাত করে, বা একটি কণা অন্য কণার উপর যখন বল প্রয়োগ করে, অথবা যখন পাত্রের দেওয়ালে গিয়ে বল প্রয়োগ করে, তো পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে গ্যাসের দ্বারা সৃষ্ট চাপ। তো গ্যাসের কণাগুলো গতিশীল হওয়ার জন্য তারা সম্পূর্ণ পাত্র জুড়ে থাকে। আবার গ্যাসের কণাগুলো গতিশীল হওয়ার জন্য তারা যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করে। আবার গ্যাসের অণু যে কণা যেগুলো আছে, সেই কণাগুলোর মধ্যবর্তী শূন্য স্থান হচ্ছে অনেক বেশি, এবং কণাগুলোর পারস্পরিক আকর্ষণ বল হচ্ছে অনেক কম। সেজন্য গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে আমরা সহজেই হাত এইভাবে চালাতে পারি। অর্থাৎ গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে যখন আমরা এইভাবে হাত চালাই, এই অঞ্চলের মধ্যে এটা খালি জায়গা, এখানের মধ্যে বায়ু আছে। এই বায়ু মধ্য দিয়ে যখন আমি হাত চালিয়ে নেই, তখন বায়ুর কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল খুবই কম থাকার জন্য আমরা সহজেই হাতটাকে এইভাবে নিতে পারি। অর্থাৎ বায়ুর কণাগুলোর মধ্য দিয়ে আমাদের হাতটি চলে যায়, কারণ তাদের আকর্ষণ বল কম। সুতরাং আমাদের হাত দিয়ে সামান্য পরিমাণ বল প্রয়োগ করতেই সেই কণাগুলো আলাদা হয়ে যায়। কিন্তু যদি আমরা একটা কঠিন পদার্থের মধ্য দিয়ে, মনে করো এটা একটা কঠিন পদার্থ, অথবা একটা কাঠের টুকরা, সেটা একটা কঠিন পদার্থ। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছি যে কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল অনেক কম। সুতরাং যেহেতু কঠিন পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল অনেক কম, সেজন্য সেই কঠিন পদার্থের মধ্য দিয়ে আমরা হাতটা সহজে এইভাবে চালিয়ে নিতে পারি না। গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কম হওয়ার জন্য আমরা সহজেই গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে, অর্থাৎ বায়ুর মধ্য দিয়ে আমরা হাতটা চালিয়ে নিতে পারি। কিন্তু কঠিন পদার্থের মধ্য দিয়ে হাতটি চালিয়ে নিতে হলে একজন ক্যারেটে অভিজ্ঞের প্রয়োজন হবে। ঠিক আছে। এখন গ্যাসের যে অণুর কণা যেগুলো আছে, সেই কণাগুলো গতিশীল, তাদের গতি অনেক বেশি। তাছাড়া আমরা এটাও দেখেছি আগের ভিডিওতে, যে যখন কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি হয়, তখন সেই পদার্থের কণাগুলোর গতিও দ্রুততর হয়। সুতরাং যখন ঘরে আমাদের রান্না করা হয়, তখন সেই গরম করা বা রসালো খাবার যেগুলো আছে, সেই খাবারগুলোর গন্ধ আমরা অনেক দূর থেকে পাই। কেন? কারণ যখন এই রান্নাঘরের মধ্যে যে বায়ুর কণা যেগুলো আছে, সেই বায়ুর কণাগুলো গ্যাসীয় পদার্থের কণা। সুতরাং সেই কণাগুলো গতিশীল অবস্থায় থাকে, তাদের গতি অনেক বেশি। আবার যখন রান্না করা হয় খাদ্যবস্তু, তখন সেই খাদ্যবস্তুর যে কণা যেগুলো আছে, সেগুলোর গতি বৃদ্ধি হয়, এবং সেই কণাগুলো, খাদ্যের গন্ধের যে কণা, সেই কণাগুলো বায়ুর কণার সাথে মিশ্রিত হয়, যার কারণে অনেক দূর পর্যন্ত সহজেই ছড়িয়ে পড়ে, এবং অনেক দূর থেকে আমরা সেটা বুঝতে পারি, খাদ্যের গন্ধ বা ঘ্রাণ। কিন্তু খাদ্য যখন ঠান্ডা হয়ে যায়, তখন
সেই কণাগুলোর গতি কমে যায় এবং ঠিক তখন যে খাদ্যের গন্ধের যে কণা যেগুলো আছে সেগুলোও বায়ুর কণার সাথে মিশ্রিত হয়, কিন্তু উষ্ণতা তাদের কম থাকার দরুন তারা সহজে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে না। সেজন্য সেই ঠান্ডা খাবারের গন্ধ পাওয়ার জন্য আমরা তার কাছে যেতে হয়, অনেক কাছে যেতে হয়। কিন্তু গরম করা খাদ্যের গন্ধ বা গরম এবং রসালো খাবারের গন্ধ আমরা কয়েক মিটার দূর থেকেই সহজে বুঝতে পারি। ঠিক আছে, তো এখন আমাদের এই আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়েছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যে পাত্রে গ্যাস রাখা হয় সেই পাত্রটি সম্পূর্ণরূপে গ্যাস দ্বারা পূর্ণ হয় কেন? তো সেটা আমরা আনসার পেয়েছি। আমরা আনসারটি লিখব, যে পাত্রে গ্যাস রাখা হয় সেই পাত্রটি সম্পূর্ণরূপে গ্যাস দ্বারা পূর্ণ হয় কারণ গ্যাসের অণুর কণাগুলো বা গ্যাসের অণুর কণাগুলোর গতি অনেক বেশি, সেজন্য সেগুলো স্বচ্ছন্দে চলাফেরা করে এবং যে পাত্রে রাখা হয় সেই পাত্রটি সম্পূর্ণরূপে পূর্ণ হয়। 2 নম্বর যে প্রশ্ন আছে, গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি হয় কেন? তো সেটারও আনসার আমরা লিখব, গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি হয় কারণ গ্যাসের অণুর কণাগুলো গতিশীল, সেজন্য তারা স্বচ্ছন্দে চলাফেরা করে এবং পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করে। 3 নম্বর যে প্রশ্ন আছে, আমরা সহজেই বাতাসের মধ্য দিয়ে হাত চালাতে পারি, কিন্তু একটি কাঠখণ্ডের মধ্য দিয়ে তা করতে হলে একজন ক্যারেটে অভিজ্ঞের প্রয়োজন হয়। তো সেটার আনসার আমরা পেয়েছি, গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কম, সেজন্য আমরা সহজেই তার মধ্য দিয়ে হাত চালিয়ে নিতে পারি, কিন্তু কঠিন পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল বেশি, সেজন্য তার মধ্য দিয়ে হাত চালিয়ে নিতে হলে একজন ক্যারেটে অভিজ্ঞের প্রয়োজন হয়। তাছাড়া নেক্সট কোয়েশ্চন হচ্ছে, রান্না করা গরম ও রসালো খাবারের গন্ধ কয়েক মিটার দূর থেকেই ভেসে আসে, কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পেতে হলে কাছে যেতে হয় কেন? তো তার আনসার আমরা লিখব, যখন কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি হয় তখন সেই পদার্থের কণাগুলোর গতি দ্রুততর হয় এবং রান্না করা গরম ও রসালো খাবারের গন্ধের যে কণা যেগুলো আছে সেগুলো বায়ুর কণাগুলোর সাথে মিশে যায় এবং রান্নাঘর থেকে সেগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেজন্য আমরা অনেক দূর থেকে গরম ও রসালো খাবারের গন্ধ পাই। কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ যেহেতু তার উষ্ণতা কম, সুতরাং তার কণাগুলোর গতি অনেক কম এবং সেজন্য সেই কণাগুলো বায়ুর কণার সাথে মিশ্রিত হওয়ার পর সেগুলো বেশি দূর পর্যন্ত অতিক্রম করতে পারে না বা বেশি দূর পর্যন্ত গতি করতে পারে না। এই জন্য রান্না করা গরম এবং রসালো খাবারের গন্ধ কয়েক মিটার দূর থেকেই ভেসে আসে, কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পেতে হলে কাছে যেতে হয়।